সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যৎ প্রত্যয়। এর আগে আমরা নৎ প্রত্যয় সম্বন্ধে জেনেছি যে নৎ প্রত্যয় কখন কখন কিভাবে হয়। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে যৎ প্রত্যয়, এবং এই যৎ প্রত্যয়ও কি, যে যৎ প্রত্যয় হচ্ছে কৃত্য প্রত্যয়ের অন্তর্গত। কারণ আমরা আগেই জেনেছি যে কৃত্য প্রত্যয়, পাঁচটা প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলে: তব্য, অনীয়, নিয়ত, যৎ আর কপ। তো তার মধ্যে আমাদের তব্য, অনীয়, নিয়ত প্রত্যয় হয়ে গিয়েছে। আজকে আমরা যৎ প্রত্যয় সম্পর্কে জানবো। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকে ভিডিও তাহলে আমরা যৎ প্রত্যয়টা জানার সঙ্গে সঙ্গে, মানে যৎ প্রত্যয় কখন হয়, কিভাবে, সেম নৎ প্রত্যয় যেরকম জেনেছিলাম সেরকম জানার সঙ্গে সঙ্গে একটু কম্পেয়ার করে পড়বো। তার মানে কি, যৎ প্রত্যয়ের সাথে আর নিয়ত প্রত্যয়ের একটা তুলনামূলক আলোচনা করব। তাহলে যৎ প্রত্যয়টাও যেরকম খুব ভালোভাবে বুঝতে পারবো, এবং এই নিয়ত প্রত্যয় এবং যৎ প্রত্যয়ের মধ্যে পার্থক্যটাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। কারণ দুটো প্রত্যয় অনেকটাই একই, মানে নিয়ত প্রত্যয় আমরা যেগুলো দেখেছি, যৎ প্রত্যয়ে তার অপোজিট আছে, তার উল্টোটা রয়েছে। সেই জন্য আমরা এই দুটো প্রত্যয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। তো চল, প্রথমে দেখো রয়েছে যে কর্মবাচ্য ও ভাববাচ্যে স্বরান্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়। স্বরান্ত ধাতুর উত্তর, এই উত্তর মানে কি? এই উত্তর মানে কিন্তু হচ্ছে পরে। তার মানে হচ্ছে স্বরান্ত ধাতুর পরে যৎ প্রত্যয় হয়। তাহলে এবার খেয়াল করো যে আমি বললাম যে তুলনামূলক আলোচনা করব। কারণ আমরা নিয়ত প্রত্যয় পড়ার সময় প্রথম পয়েন্টে আমরা কি দেখেছিলাম, যে ঋকারান্ত এবং ব্যঞ্জনান্ত ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে নিয়ত প্রত্যয়টা ব্যঞ্জনান্ত ধাতুর পরে হয়, আর যৎ প্রত্যয়টা স্বরান্ত ধাতুর পরে হয়। ব্যঞ্জনান্ত ধাতু মানেই আমরা জানি যে কি, ক, ক থেকে চন্দ্রবিন্দু, এগুলো সবই ব্যঞ্জন বর্ণ, এবং তারই অন্তর্গত ধাতু সবই ব্যঞ্জনান্ত, যার অন্তে ব্যঞ্জন বর্ণটা রয়েছে। আর স্বরান্ত মানে কি, যে ধাতুর অন্তে স্বর বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে স্বরান্ত ধাতু। যেমন দেখো, চি যুক্ত যৎ, তা চয় হস্যি যুক্ত যৎ। এই চয় হস্যিটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, মানে ভাঙি, তাহলে কি পাবো? চ যুক্ত হস্যই পাবো, চ যুক্ত হস্যই পাবো। এবং লাস্টের যে বর্ণটা সেটা তাহলে কি পাচ্ছি? হস্যই পাচ্ছি, এবং এটা একটা স্বরবর্ণ, স্বরান্ত। এটা একটা, যেহেতু এই চি এর, এটা একটা স্বরান্ত শব্দ, তার মানে কি এর অন্তে স্বর আছে। এই যে হস্য, এই স্বরটা রয়েছে, এই জন্য এটা স্বরান্ত শব্দ। তো তারপরে যৎ প্রত্যয় হয়েছে, চি যুক্ত যৎ করলে হবে চেও। এবার চেও কেন হলো? কারণ আমরা প্রত্যয় পড়ার সময়ই আমরা জেনেছি যে প্রত্যয়ের সঙ্গে গুণ বৃদ্ধি সম্প্রসারণের একটা দারুণ সম্পর্ক রয়েছে। তো এখানেও কি হয়েছে? এখানে হয়েছে অ্যাকচুয়ালি গুণ। কারণ আমরা জানি যে স্বরের যখন গুণ হয় তখন হস্যই দীর্ঘ এর স্থানে একার হয়ে যায়। তো সিম্পল, চয় হস্যি আছে, তার মানে হস্যই আছে, তাহলে এটা আমার একার হয়ে গেলে চয় একার হয়ে যাবে। আর ওদিকে জিয়তের জ থাকে, তাহলে কি হবে? চয় একার অন্তস্থ চেও। জি যুক্ত যৎ সমান যেও। ভূ যুক্ত যৎ সমান ভব্য। ভূ যুক্ত যৎ সমান ভব্য হলো, এখানেও গুণ হয়েছে, কারণ হর্ষ দীর্ঘ স্থানে স্বরের যদি গুণ হয় তাহলে কি হয়? ওকার হয়, তাহলে ভব্য। ওকার হচ্ছে ভব্য। এবারে একটা মজার বিষয় দেখো, যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে জ, যেটাকে আমরা ইয় উচ্চারণ করি, অন্তর্য, কি বললাম? অন্তর্য, এই প্রত্যয় কোনগুলো? তাহলে আমাদের তো তখন আমরা বুঝতে পারবো না যে জ প্রত্যয় বলতে কি বোঝাতে চাচ্ছে, জ প্রত্যয় কোনগুলো মানে কি জানবো। কারণ জ প্রত্যয় আমরা আলাদা করে পড়িনি। আমরা পড়েছি কৃত্য প্রত্যয়, পড়েছি কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এবার পড়বো আমরা পরে। কিন্তু জ প্রত্যয় অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না। এই জ প্রত্যয় কিন্তু তিনটে, কি কি বলতো? একটা হচ্ছে নথ, যেটা আমাদের করা হয়ে গেছে, ইয়ত, যেটা আজকে আমরা করছি, আর কপ, এটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এই তিনটে প্রত্যয়কেই কিন্তু জ প্রত্যয় বলা হয়। তাহলে এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। কিন্তু এগুলো যেমন কৃত্য প্রত্যয়ের অন্তর্গত, মানে কৃত্য প্রত্যয় বলে, সেগুলো কিন্তু এই কৃত্য প্রত্যয়ের মধ্যে এই তিনটে প্রত্যয়কে কিন্তু জ প্রত্যয় বলা হয়। এবার কেন? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এগুলোকে কেন আবার জ প্রত্যয় বলা হয়? কারণ দেখো, নিয়ত প্রত্যয় পড়ার সময় আমরা দেখেছিলাম কি, নিয়ত প্রত্যয়ে একটা করে জ থাকে, জফলা হচ্ছিল। যেমন হচ্ছে বদযুক্ত নিয়ত বাচ্য,
তারপরে যুক্ত নথ ত্যায্য, ভূতযুক্ত নথ ভোজ্য। এই যে হচ্ছিল না বর্গের জ জফলা ছিল, তার মানে বলেছিলাম যে জফলাটা কমন। আজকে আমরা যে ইয়ত প্রত্যয় পড়ছি এখানেও আমরা দেখব যে প্রত্যেকটার মধ্যে একটা জ থাকবে, মানে একটা জফলা থাকবে। আবার যখন আমরা নেক্সট ক্লাসে কফ প্রত্যয় পড়বো সেখানেও আমরা দেখব যে জফলা থাকবে। তাহলে এই যে জটাকে আমরা আগেই জেনেছি যে জটাকে আমরা দু রকম ভাবে দেখি। সংস্কৃতে জটা বলতে একটা অন্তস্থ বোঝায়, আবার একটা জফলা বোঝায়। এই জ কোন দুটোকে ইন্ডিকেট করে? একটা হচ্ছে অন্তস্থকে করে, আবার জফলাকে করে, এই দুটো বোঝায় জ মানে। সেই জন্য এই তিনটে প্রত্যয় যেহেতু জ রয়েছে তাই এটাকে বলা হয় জ প্রত্যয়। তাহলে জাস্ট আমি এটা একটু জানিয়ে রাখলাম, কারণ যদি হঠাৎ পরীক্ষায় দিয়ে দেয় যে জ প্রত্যয় আবার কি, তখন আমরা লিখতে পারবো না। আমরা জেনে গেলাম যে সংস্কৃতে জ প্রত্যয় কোনগুলো, নিয়ত, যত আর কফ, এই তিনটে প্রত্যয়কে যত প্রত্যয়। তো চলো আমরা যেখানে ছিলাম তাহলে দেখলাম যে স্বরান্ত ধাতুর পরে তাহলে যত প্রত্যয় হয়। নেক্সট আমরা আসছি যে যত প্রত্যয় যদি পরে থাকে তাহলে ধাতুর অন্তঃস্থিত যে আকার রয়েছে সেটা একারে পরিণত হয়ে যাবে। তাহলে যত প্রত্যয় যদি পরে থাকে তাহলে ধাতুর অন্তে যে আকার থাকবে সেটা কিন্তু একার হয়ে যাবে। তার মানে যদি ধরো দিয়ে দিল যে প্রত্যয় থেকে দুরকম প্রশ্ন, পরিনিষ্ঠিত রূপ আর ব্যুৎপত্তি, তো পরিনিষ্ঠিত রূপের মধ্যে দিয়ে দিল দা যুক্ত যত, তখন আমরা যে কি করব সেটা আমরা বুঝতে পারছি না যে দা যুক্ত যত মানে কি হবে। কিন্তু যখন আমরা এই নিয়মটা জেনে গেলাম যে যত প্রত্যয় পরে থাকলে তার আগের আকারটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে, একার হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো দা যুক্ত যত মানে দেও। দা যুক্ত যত দেও, সেম পা যুক্ত যত পেও, মা যুক্ত যত মেও, হা যুক্ত যত হেও, এরকম অসংখ্য আর উদাহরণ হচ্ছে স্থা যুক্ত যত স্থেও। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যত প্রত্যয় যদি পরে থাকে ধাতুর অন্তে যে আকার থাকবে সেটা কিন্তু একার হয়ে। নেক্সট দেখো, আমরা কিন্তু সবার প্রথমে দেখলাম যে কর্মবাচ্য ভাববাচ্যে স্বরান্ত ধাতুর উত্তর, তার মানে বুঝে যাচ্ছি যে কর্মবাচ্য আর ভাববাচ্যে তাহলে যত প্রত্যয় হয়। আমরা নত প্রত্যয় পড়ার সময়ও দেখেছি যে কর্মবাচ্য ভাববাচ্যে নত প্রত্যয় হয়। তার মানে এই নত প্রত্যয় যত প্রত্যয় একই বাচ্য, সেটা কর্মবাচ্য ভাববাচ্যে দুটোতেই হয়ে থাকে। তো এরপরে আসছে যেটা যে কর্মবাচ্য আর ভাববাচ্যে শক, সহ এবং উপধা অকার যুক্ত প বর্গান্ত ধাতুর উত্তর ইয়ত প্রত্যয় হয়। তাহলে আমি তিনটি ধাতু বললাম যে শক ধাতু বা সহ ধাতু, এই ধাতুগুলোর পরেও যেমন যত প্রত্যয় হবে তেমনি উপধা অকার যুক্ত, উপধায় অকার থাকবে এরকম প বর্গান্ত ধাতুর পরে যত প্রত্যয় হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই উপধাটা আবার কি জিনিস? উপধা অ্যাকচুয়ালি কাকে বলে? উপধা হচ্ছে অন্তবর্ণের যে পূর্ব বর্ণ থাকে সেটাকেই উপধা বলা হয়। তাহলে উপধা কি বললাম? যে অন্তবর্ণের পূর্ব বর্ণ হলো উপধা। তাহলে বোঝা গেল যে অন্তবর্ণের পূর্ব বর্ণ হচ্ছে উপধা। তার মানে ধরো হচ্ছে আমি বললাম যে রাম, এই কথাটার মধ্যে তাহলে উপধা কি? এখন অন্তবর্ণ আগে খুঁজতে হবে, অন্তবর্ণটা হচ্ছে ম। এবারে যখন আমি এই রামটাকে ভাঙবো তখন কি পাবো? র যুক্ত আ যুক্ত ম, এটা পাবো আমরা। এভাবেই আমরা রাম করতে পেরেছি, তার মানে অন্তবর্ণ হচ্ছে ম। এবার অন্তবর্ণের পূর্ববর্ণ, তাহলে পূর্ববর্ণটা কি রয়েছে? আকার রয়েছে। তাহলে এখানে এই আকারটা হচ্ছে উপধা। তাহলে বোঝা গেল যে উপধা কি? অন্তবর্ণের পূর্ব যে বর্ণ থাকে সেটাই হচ্ছে উপধা। এখন আমাদের এখানে কথা বলছে উপধা অকার যুক্ত। আমরা এখানে দেখলাম উপধাটা হচ্ছে আ ছিল, কিন্তু কি থাকবে? অকার থাকবে এরকম প বর্গান্ত ধাতু। তো প বর্গ আমরা সবাই জানি যে আমাদের বর্গ কটা? ক চ ট ত প, 5টা বর্গ, এবং প্রত্যেকটা বর্গের মধ্যে বর্ণ আছে। ক বর্গের মধ্যে ক খ গ ঘ উ ম, চ বর্গের মধ্যে চ ছ বর্গে জ ঝ ই ঙ, ট বর্গের মধ্যে ট ঠ ড ঢ মধ্যাহ্ন, ত বর্গের মধ্যে ত থ দ ধ দন্তান্ন, আর প বর্গের মধ্যে প ফ ব ভ ম। তাহলে এইগুলো প বর্গান্ত মানে কি? প বর্গান্ত মানে হচ্ছে প ফ ব ভ ম। এই 5টা যদি আমরা ধাতু দেখতে পাই, এই 5টা ধাতুর পূর্বে যদি উপধা অকার থাকে তবে আমরা কিন্তু সেখানে ইয়ত প্রত্যয় করতে পারবো।
তো আমরা উদাহরণটা এবার দেখে নিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো শকযুক্ত যত। তো শকযুক্ত যত এখানে আমরা দেখতেই পড়ার সময় দেখলাম যে শক আর সহ এই দুটো ধাতু আছে, তাহলে শকটাই এই ধাতুর পরে যত প্রত্যয় হয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, শক্য হয়ে যাবে। যত প্রত্যয় জফলা যুক্ত হয়, শকযুক্ত যত হচ্ছে শক্য। সেম সহধাতু দেখলাম সহযুক্ত যত সমান হচ্ছে সহ্য। নেক্সট এবার দেখো লফ যুক্ত যত সমান লভ্য, রম যুক্ত যত সমান রম্য, সপ যুক্ত যত সমান সপ্য, নম যুক্ত যত সমান নম্য, আর গম যুক্ত যত সমান গম্য। তাহলে এই যে এখান থেকে বললাম, এখান থেকে এই অবধি কিন্তু প্রত্যেকটা কিন্তু পবর্গান্ত ধাতু, প্রত্যেকটা পবর্গান্ত ধাতু, এবং তার আগে সেই ধাতুর অন্তে অন্তবর্ণের পূর্ববর্ণ কিন্তু উপধা অকার রয়েছে। কেমন দেখো লব, তো এই লবটাকে আমরা যদি ভাঙি, দেখো লব এটাকে যদি আমরা ভাঙি কি পাবো, ল যুক্ত অ যুক্ত ভ, তাহলে এটা হচ্ছে একটা প বর্গান্ত ধাতু, যেহেতু লাস্টে প বর্গ আছে, এই যে ভ আছে, এবং তারপরে বললো অকারযুক্ত প বর্গান্ত ধাতু, তাহলে এর আগে কি আছে, এর আগের বর্ণটা কিন্তু অ রয়েছে, তাহলে এই আগের বর্ণটা অ মানে এটা হয়ে গেল কি উপধা হয়ে গেল। তাহলে মিলে যাচ্ছে যে ছিল অকারযুক্ত প বর্গান্ত ধাতুর পরে যৎ প্রত্যয় হয়, সেই জন্য লব এটা একটা অকারযুক্ত উপধা অকারযুক্ত প বর্গান্ত ধাতু, এবং তারপরে যৎ প্রত্যয় হয়ে গেল লভ্য। সেম রম, এটা ম আছে সেই প বর্গান্ত ধাতু, এবং তার আগেও এই এরকম যদি ভাঙি আমরা লভের মতো, তাহলেও একটা অ পাবো উপধা, তাহলে রম যুক্ত যৎ ছিল রম্য হবে। সেম সব পর নিজেই রয়েছে, তাহলে পর আগে আছে উপধা অ, সব যুক্ত যৎ সপ্য হয়ে গেল, নম যুক্ত যৎ নম্য হয়ে গেল, আর গম যুক্ত যৎ গম্য হয়ে গেল। তাহলে এবার এখানে আমরা একটু নদ প্রত্যয়ের সাথে যেহেতু তুলনামূলক আলোচনা করছিলাম, সেটা একবার করে নিই। আমরা দেখেছিলাম যে নদ প্রত্যয় ঋকারান্ত আর ব্যঞ্জনান্ত ধাতু, সেখানে কিন্তু অবর্গান্ত বলে কোনো মেনশন করা ছিল না। তার মানে জানলাম যে যৎ প্রত্যয়টা প বর্গান্ত ধাতুর পরে হয়, আর নদ প্রত্যয়টা প বর্গ ভিন্ন আর অন্য বর্গ ধাতুর পরে। নিয়ম দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে উপসর্গহীন চর মদ গদ আর জম ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়। তাহলে আমি কি বললাম, উপসর্গহীন, এই উপসর্গহীন কথাটা যখন বলছি আমাদের ঠিক মাথায় তখন খেলে যাচ্ছে, আমরা যৎ প্রত্যয় পড়ার সময় বলেছিলাম উপসর্গ যুক্ত এই ধাতুগুলোই, কিন্তু যে ধাতুগুলো বললাম চর মদ গদ, এই ধাতুগুলো উপসর্গ যুক্ত থাকবে। তাহলে সিম্পল আমরা এখানে পার্থক্যটা করে ফেললাম, যে নৎ প্রত্যয়ে আমরা চিনবো এইভাবে উপসর্গ দেখে, কিন্তু যৎ প্রত্যয়ে কিন্তু উপসর্গ থাকবে না। কারণ আমরা যখন চর ধাতুটাকেই আমরা নিয়েছিলাম, এখানে যেমন চর মদ গদ, এই চর ধাতুটা আমরা যখন আ উপসর্গ বি উপসর্গ বা অভি যে উপসর্গগুলো যুক্ত করে তারপরে নথ করে কি করেছিলাম, আচার্য বিচার্য, তারপরে হচ্ছে মদ মদ যুক্ত হয়েছিল প্রমাদ্য, এরকম এখানে আমরা দেখেছিলাম যে উপসর্গ যুক্ত থাকছে ওই ধাতুগুলোর সঙ্গে। এখন আমরা দেখছি যৎ প্রত্যয় কোনো উপসর্গ থাকবে না সেরকম, তাহলে এই চর যুক্ত যৎ করলে চর্য হবে, যেহেতু কোনো উপসর্গ থাকবে না, কোনো উপসর্গ যুক্ত হবে না। মদ যুক্ত যৎ করলে মদ্য হবে, গদ যুক্ত যৎ করলে গদ্য হবে, আর ইয়ম যুক্ত যৎ করলে ইয়ম্য হবে। তাহলে বোঝা গেল যে এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে পরিষ্কার এই নৎ প্রত্যয় আর যৎ প্রত্যয় চেনার খুব দারুণ উপায়, সেটা হচ্ছে নৎ প্রত্যয় কোন উপসর্গ যুক্ত হবে আর যৎ প্রত্যয় উপসর্গহীন হবে। নেক্সট দেখো নিয়মটা হচ্ছে আং পূর্বক চর ধাতুর উত্তর যৎ প্রত্যয় হয়, কি হবে, আ যুক্ত আ পূর্বক চর যুক্ত যৎ, তাহলে হবে আচর্য। কিন্তু এখানে কিন্তু কোনো উপসর্গ হয়নি, মানে আং পূর্বক যে চর ধাতু বললাম, এখানে আমরা যে আংটাকে আমরা যখন লিখছি তখন আ পূর্বক চর করছি, এই আটা কিন্তু উপসর্গ নয়। আমরা কিন্তু নিয়ত প্রত্যয় করেছিলাম আ পূর্বক চর যুক্ত নথ করে আচার্য করেছিলাম, কিন্তু এখানে আমরা আচর্য করলাম কেন, সিম্পল কারণ এই আটা কোনো উপসর্গ নয়, সেই জন্য আমরা আচর্য করলাম। এবারে এই আচর্য মানে কি বলতো, আচর্য মানে গন্তব্য বোঝাচ্ছে। আর আমরা যে আচার্য বলে থাকি, আমরা যে আচার্য বলে থাকি, আচার্য মানে কি, আচার্য মানে অধ্যাপক, আমাদের যে আচার্য আমাদের যে পড়ায় অধ্যাপক অধ্যাপিকা, যেগুলো এনাদেরকেই আমরা আচার্য বলে থাকি। যখন আচার্য বোঝাবে তখন কিন্তু সেক্ষেত্রে নিয়ত প্রত্যয় হবে,
কিন্তু যখন আচর্য বোঝাবে সেক্ষেত্রে কিন্তু যৎ প্রত্যয় হবে। তাহলে এটা মানে মাথায় রাখতে হবে যে অর্থ যখন বোঝাচ্ছে, যে অধ্যাপক যখন বোঝাচ্ছে, আচার্য মানে আমাদের যে পড়ায় আমাদের যে গুরু, আচার্য, যে গুরু যেই বোঝাচ্ছে আচার্য বলতে, তখন কিন্তু সেখানে নিয়ত প্রত্যয় করব। আর যখন আমরা দেখবো আচর্য দিয়েছে, আচর্য দিলে আমরা বুঝবো যে এখানে নিয়ত প্রত্যয় হয়নি, এখানে যৎ প্রত্যয় হয়েছে। আ পূর্বক চর ধাতুর সাথে যৎ প্রত্যয় করে আচর্য হয়েছে। আচর্য বলতে গন্তব্য বোঝাচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে আচার্য বললে কিন্তু নিয়ত প্রত্যয় হয়েছে, কারণ এখানে উপসর্গ যুক্ত হয়ে চর ধাতুর সাথে নিয়ত হয়ে আচার্য হয়েছে। আর আচর্য যখন দিয়েছে তাহলে আমরা বুঝলাম যে আং পূর্বক চর ধাতুর সাথে যৎ প্রত্যয় হয়ে আচর্য হয়েছে। তাহলে আশা করি আমরা এটা আর ভুল করব না যে আচর্য দেয় আর যদি আচার্য দেয় কোন জায়গায় কোন প্রত্যয় করব। তো এই ছিল আমাদের আজকে যৎ প্রত্যয়, এবং যৎ প্রত্যয় কখন কি কোথায় হয়, এবং এই যৎ প্রত্যয়ের সাথে নৎ প্রত্যয় তুলনামূলক আলোচনাও আমরা করলাম। এর ফলে আমরা যৎ প্রত্যয়টা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে যদি তোমাদের আর কোনো অসুবিধা থাকে যৎ প্রত্যয় সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে কৃত্য প্রত্যয়ের লাস্ট যে প্রত্যয়টা বাকি রয়েছে কপ প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।